বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজটা চলছে, ওয়ানডে সিরিজে নিশ্চয়ই ক্রিকেট শোতে অনেক রকম আলোচনা হয়েছে। বাংলাদেশ দারুণভাবে ওয়ানডে সিরিজটা জিতেছিল, আর শেষ ম্যাচটা হারলেও পুরো সিরিজটা বাংলাদেশের খুব ভালো গিয়েছিল। এরপর বাংলাদেশ চিটাগাং গেল, চিটাগাংয়ে 2টো টি-20 ম্যাচ অলরেডি হয়ে গেছে এবং সিরিজটা বাংলাদেশ হেরেছে। ওয়ানডে সিরিজটা বাংলাদেশ যেভাবে খেলেছিল সেখান থেকে প্রত্যাশা হয়তো বা খানিকটা বেড়ে গিয়েছিল যে টি-20 সিরিজে এই অস্ট্রেলিয়ার সাথে ভালো পারফর্ম করা সম্ভব, ফাইট দেওয়া সম্ভব। সেকেন্ড ম্যাচটা আমরা দেখেছি ভালো ফাইট হয়েছে, কিন্তু সিরিজটা বাংলাদেশ হারলো। প্রথম ম্যাচটা ব্যাটাররা একেবারেই ভালো করতে পারেননি। সব মিলিয়ে কি মনে হয় যে ওই যে থার্ড ম্যাচটা হারা ওয়ানডেতে এবং সেখানে মিরাজ ছিটকে গিয়েছিলেন, এরপর লিটনের আবার টি-20 সিরিজে অ্যাজ এ ক্যাপ্টেন না থাকা, সব মিলিয়ে কি টিমের মধ্যে কোনো একটা গন্ডগোল হয়ে গেল কিনা? শব্দটা গন্ডগোল দিয়ে আখ্যায়িত করতে চাই না, তবে বেশ একটা কি বলবো, একটা অদ্ভুতের ব্যাপার। সেটা হচ্ছে যে ওডিআই সিরিজটা বাংলাদেশ যখন শুরু করলো, ওডিআই সিরিজের স্টার্টিংটা আপনি দেখেন, আপনি যদি 11-এর দিকে তাকান, আপনি যদি কম্বিনেশনের দিকে তাকান, আপনি যদি অর্ডারের দিকে তাকান, দেয়ার ওয়াজ সামথিং সলিড। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। টি-20 সিরিজটা আমরা শুরু করলাম কিছুটা নড়বড়ে একটা সিচুয়েশন নিয়ে। আমাদের যারা প্লেয়ার থাকা দরকার তারা 11-এ নেই। ফার্স্ট ম্যাচের পরে সেকেন্ড ম্যাচেও অনেকগুলো চেঞ্জ নিয়ে আমরা খেলছি এবং সেই সঙ্গে আমরা সাকলাইনকে খেলিয়ে দিলাম। তো সব কিছু মিলে এখানে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। একটা হচ্ছে লিটনের না থাকা তো আছেই, একটা ব্যাটিংয়ের একটা স্তম্ভ যদি সরে যায়, বাকিদের উপর একটু রেসপন্সিবিলিটি থাকে, সেখানে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। সৌম্য সরকার আসলেন, কিভাবে আসলেন, এই সময় তার আসলে টিমের ইনক্লুশন, এটা নিয়েও কিন্তু অনেক ধরনের প্রশ্ন হয়েছে এবং সেটাকে জাস্টিফাই করার জন্য সবাই ওয়েট করছিল যে সৌম্য তার পজিশনটাকে জাস্টিফাই করবেন। কোনোভাবে তিনি এটাকে বড় করতে পারেন ইনিংসটাকে। লাস্ট ম্যাচে আপনি দেখেন, আপনার যখন 43 বলে 67 রান দরকার, আপনার হাতে 7টা উইকেট আছে, এখান থেকে আপনি হারতে পারেন না। 43 বলে 67, আপনি ভুলে যান আপনি চেস করছেন 197। ইউ জাস্ট ফরগেট দিস ফিগার। আপনি তো ম্যাক্সিমাম কাজ করেই ফেলেছেন। আপনার 6 ওভারে 72 পাওয়ার প্লে তো আপনার কাজ শেষ করে দিয়েছে টপ অর্ডার 2 ব্যাটার। আপনি 43 বলে 67 7জন মিলে নিতে পারলেন না। এখন এখানে প্রশ্ন এখানে দুইজনকে প্রশ্ন করা উচিত। একটা হচ্ছে ইমনের আউটটা, ওই সময় ইমন যতটুকু তাড়াহুড়ো করছিলেন, আমি যখন দেখবো 43 বলে 67, আমি সিঙ্গলস ডাবলসে একটু বেশি ভর করব, ওভার প্রতি আমার একটা 4 আসলে ইনাফ, 8 রান 9 রান করে আসুক, আপনি হুট করে 2-3টা বল আলগা পাবেন যেগুলোকে আপনি ইউ ক্যান গো ফর লং, মানে ইউ ক্যান গো ফর 6 বিগ শটস। তো প্রত্যেক বলে তো ভাই আমার ছক্কা মারার দরকার নাই, এটা তো আইপিএল ম্যাচ না, অথবা এটা দিয়ে প্রমাণ করার কিছু নেই। আপনি ম্যাচ জেতার একটা পুরোপুরি সিচুয়েশন ক্রিয়েট করা ছিল, মঞ্চ তৈরি। 43 বলে 67, হাতে 7 উইকেট। সেখানে আপনি 130-এর মাথায় হচ্ছে ইমন আউট হলো, 134-এ গিয়ে আবার সাইফ আউট হয়ে গেল, পরপর 2টা উইকেট। এবং সাইফ যে বলটাতে আউট হলেন, ওয়াইড অফ স্টাম্পের যে দাগটা 41 ইঞ্চি যে দাগটা, সেই দাগেরও বাইরে বল ছিল। মানে আমি এটাকে ফুল বডি স্ট্রেচ করে সেটাকে আমি চেস করে তারপরে খেললাম। ওয়াই? মানে এখানে সাইফ যথেষ্ট ভালো স্টার্ট দিয়েছেন, ইমন যথেষ্ট ভালো খেলেছেন, কিন্তু এই ভালো খেলাটা দিন শেষে ভালো তখনই হয়, ওই ভালোর পূর্ণতাটা তখনই পায় যখন এটা ইম্প্যাক্টফুল হয়। দিন শেষে এটা ইম্প্যাক্টলেস, 1 রানে হারলেও আপনি হেরেছেন। সো ওই জায়গাটা থেকে আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দেওয়া, এই যে ম্যাচুরিটিটা, এই টি-20 সিরিজটা দেখে আমার কাছে মনে হয়েছে টি-20 সিরিজের ম্যাচুরিটি আমাদের এখনো অনেক দূরে। ওডিআই সিরিজের ম্যাচুরিটি আমাদের ভেরি গুড। এইটা আমাদের স্বীকার করতে দোষ নাই, এখানে আমাদের শেখার আরও অনেক কিছু জায়গা আছে এবং এটা একটা হ্যাবিটের ব্যাপার। সম্ভবত আমাদের হ্যাবিটটা একটু কম। এবং দলের আপনি দেখেন যে দলের জেলিংটা বা দলের যে কম্বিনেশনটা, সেখানেও তো অনেকগুলো চেঞ্জ হয়ে গেল, একজনের অর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাওহিদ হৃদয় একবার 5-এ, একবার 6-এ, একবার 4-এ, সাকলাইন নাম্বার 6-এ চলে আসলেন। হ্যাঁ, তারপরে যে শেখ মেহেদি একবার আসলেন, একবার নাই। তো এই যে এত ধরনের চেঞ্জ, মানে এই টিমের টি-20-র যে 11টা, এটাকে একটা কনক্রিট শেপে আনাটা প্রথমত জরুরি। কে কোন পজিশনে খেলবে, হ্যাঁ, আমরা এখনো এটাতে এক্সপেরিমেন্ট করছি। আপনি তো দেখলেনই যে এটা এক্সপেরিমেন্টের ভিতরে। আমাদের ওডিআই সিরিজে এত এক্সপেরিমেন্ট হয় নাই। প্রত্যেকে যার পজিশন জানতো যে আমার এই পজিশন, আমি এখানে, আমার কাজটা কি। টি-20 সিরিজে আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের রোলটা নতুনভাবে দেওয়া হয়েছে, সৌম্যকে নতুনভাবে রোল দেওয়া হয়েছে। সৌম্য ওয়াজ নট রেডি ফর দ্য টি-20 সিরিজ, তাকে হঠাৎ করে আমন্ত্রণ জানানো হলো। তো লিটন নাই, সেই জায়গাটাতে ওই জায়গায় কাজটা করা। হ্যাঁ, যারা কাজ করার ছিল তারা, যেটা বললাম যে আরেকটু দায়িত্বশীল হইতে হবে। 30-34 ওই 2 জায়গায় 2টা উইকেট না পড়লে সিনারিও কুড হ্যাভ বিন ডিফারেন্ট। আর তৌহিদ হৃদয় একটু বল বেশি, তিনি হয়তোবা একটু টাইম নিচ্ছেন,
শেষের দিকে গিয়ে যেটা তার উপরে একটু প্রেশার হয়ে গেছে। আদারওয়াইজ আপনি দেখেন তিনি যে মানে তিনি তার কাছে যতটুকু এবিলিটি আছে শুরুর দিকে আরেকটু যদি পেস জেনারেট করতে পারতেন তার রান তোলার ক্ষেত্রে, যেটা হচ্ছে যে টোনটা তানজিদ তামিম এবং সাইফ হাসান সেট করেছিলেন ফলোড বাই ইমন সেটাকে ক্যারি করছিলেন, তো ওইটা তাওহিদ হৃদয়ের একটু ক্যারি করা দরকার ছিল। হ্যাঁ, ওইখানে আপনি বলতে পারেন যে ভাই ওরা যে কাজটা করছিল সেটা সম্ভবত শামীম পাটোয়ারি তিনি যখন এসছেন তিনি ওই জায়গাটাতে আরেকটু যদি পেস আপ করে যেতে পারতেন কাজটা ভালো হতো। মেবি তাওহিদ হৃদয় তার জন্যই ওয়েট করছিলেন যে উইল কাম এন্ড হি উইল ডেলিভার লাইক দিস, বাট সেটা হয়নি। সো টি-20 পোস্টমর্টেম করা উচিত, এখানে আরও কাজ করা উচিত, আরও ম্যাচুরিটি আনা উচিত, দলটাকে আরও সলিড করা উচিত, জেলিংটা আরও ঠিক করা উচিত, পজিশনগুলোকে ঠিক করা উচিত। সো লটস অফ ওয়ার্কস হ্যাভ টু বি ডান ইন টি-20 ফরম্যাট। তবে আমার কাছে মনে হয় যে টি-20 টিমটা আসলে লিটন যখন থেকে ক্যাপ্টেন্সিটা পেয়েছেন তিনি আসলে একটু একটু করে গোছানোর চেষ্টা করেছেন। আমরা দেখেছি বেশ কয়েকজন ইয়াং এক্সাইটিং ক্রিকেটারকে নেওয়া হচ্ছে, তিনি শামীম পাটোয়ারিকে ব্যাক করেছেন, তিনি আবার প্রমাণও করেছেন। সো হয়তো বা লাস্ট ম্যাচটা পারেননি। এছাড়া দেখেন যে পেস ডিপার্টমেন্টও শরীফুল নাহিদ রানাদের পুশ করা সব মিলে তিনি কিছু চেঞ্জ এনেছেন, এবং যখন আপনি লিটনকে অ্যাজ এ ক্যাপ্টেন পেলেন না তখন খুব স্বাভাবিকভাবেই ব্যাটিং অর্ডারে আপনার কিছু পরিবর্তন আনতে হয়েছে, এবং নতুন একজন ক্যাপ্টেন তিনি এসে হয়তো বা খানিকটা এলোমেলো বোধ করেছেন যখন দল প্রেসারে পড়ে গেছে, হয়তো বা ব্যাটিং পজিশনে কিছু চেঞ্জ এনেছেন। সব মিলে হয়তো বা বাংলাদেশের জন্য এই ব্যাপারগুলো খানিকটা ক্রাইসিস তৈরি করেছে। আপনি যেটা বলছিলেন যে ব্যাটিং অর্ডারে কেউ একজন আগে নামছেন পরে নামছেন, এই ব্যাপারগুলো আসলে বাংলাদেশকে আপনি আমার খানিকটা দুইটা প্রশ্নের উত্তর ভুলিয়েছেন। দেন। আপনি রিসেন্ট মাঠেও গিয়েছেন, টিমের অনেক মোটামুটি কাছাকাছি আছেন, অনেক নিউজ আপনার কাছে আছে। মোস্তাফিজ তাসকিন নাহিদ রানা এই কম্বিনেশনটাতে সমস্যা কি? এক্স্যাক্টলি, এবং এই জায়গাটাতে আসলে নিউজিল্যান্ডের সাথে যে সিরিজটা সেই সিরিজটাতে আসলে রিপন মন্ডলকে কল করা হয়েছিল যে মুস্তাফিজকে বিশ্রাম দিয়ে। এই সিরিজে কিন্তু মুস্তাফিজ ছিলেন এবং তিনি আসলে মুস্তাফিজ अवेलेबल, available, তাসকিন তাসকিন अवेलेबल, available আপনি এবং টি-20 শরীফুলও available ছিলেন। ফরম্যাটের 4 ওভার নিয়ে তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলে লাভ নাই, তাই না? সামনে তো আপনার সময় আছে। তো এই জায়গাটাতে আপনি তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা এই কম্বিনেশনে যাইতে সমস্যাটা কি ছিল? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.